পৃথিবীর বুকে সবচেয়ে ব্যাঙ চাষ করা হয়ে থাকে চায়নায়। আর ব্যাঙ দিয়ে তারা কিভাবে কোটি কোটি টাকা আয় করে আপনি কি জানেন? তারা এত ব্যাঙ দিয়ে আসলে কি করে আপনি কি কখনো ভেবে দেখেছেন? চায়নাদের সবচেয়ে প্রিয় খাবার ব্যাঙ কেন? চায়নারা কিভাবে ব্যাঙ চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে তার সকল তথ্য আজকের এই অজানা রহস্য ভিডিওতে ফাঁস করা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। চায়না 2024 সালে ব্যাঙ উৎপাদনের পরিমাণ 2.5 মিলিয়ন টন ছাড়িয়ে যায়। তারপর থেকে চায়নার কৃষকরা সিদ্ধান্ত নেয় ব্যাঙ চাষ অন্যান্য প্রাণীর চেয়ে অনেক লাভজনক। তখন তারা ব্যাঙ চাষের দিকে আগ্রহী হয়ে পড়েন। আর এই ব্যাঙ চাষে অন্যান্য প্রাণীর চেয়ে লাভ 75% বেশি। তাই তারা ব্যাঙ চাষের শিল্প একটি অত্যন্ত গুরুত্বপূর্ণময় প্রাণী ফলন খাত হিসেবে দেখেন চায়নার কৃষকেরা। এটি কেবল চিত্রকর্ষক অর্থনীতির মূলেই তৈরি করে না, বরং ব্যাঙ চাষ নতুন রণপ্রণালীর প্রবণতা তৈরিতে সহায়তা করে এবং অনেক গ্রামীণ এলাকার জন্য উন্নয়ন সুযোগ তৈরি করে দেয়। এই শিল্পের শক্তিশালী প্রবৃত্তির একটি কৌশলগত দিক নির্দেশনা তুলে ধরে। বাণিজ্যিকভাবে ব্যাঙের ফার্ম তৈরি করার আগে কিছু দিক মাথায় রাখতে হয়, আর সেই দিকগুলো হলো ব্যাঙের প্রজনন ঋতু, পুরুষ এবং স্ত্রী ব্যাঙদের বয়স, আকার এবং সুস্বাস্থ্যের উপর ভিত্তি করে সাবধানে নির্বাচন করা হয়। তারপর প্রজনন ট্যাঙ্কে রাখা হয়। এই ট্যাঙ্কগুলোতে প্রজনন প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে একটি পরিষ্কার এবং শান্ত জলের পরিবেশে ঘটে। প্রায় 25 থেকে 30 দিন পর ডিম্বাণুগুলি দেখা দেয়। তারপর সেগুলি ধীরে ধীরে ব্যাঙের আকারের মতো দেখা দেয়। এরপর ব্যাঙের ঘনত্ব কমাতে কৃষকরা খাদ্য কমাতে শুরু করে এবং বৃদ্ধির হার নিশ্চিত করতে আকার অনুসারে তাদের বাছাই করে। ছোট ব্যাঙগুলোকে আলাদা করে আর লালন পালন করার জন্য চকি তৈরি করা হয়। সাধারণত ব্যাঙদের জন্য টেকসই প্লাস্টিক দিয়ে পুকুর তৈরি করা হয়, যাতে জল ধরে রাখা যায়, এর জল কোনোভাবে বাইরে বেরিয়ে না যেতে পারে। সেরকম করে পুকুর তৈরি করা হয় ব্যাঙদের জন্য। আর এই ব্যাঙ অতি গরম ও রোদ সহ্য করতে পারে না, তাই কৃষকেরা গরম ও রোদকে রোধ করার জন্য এবং সহজে পরিষ্কার করা যায় এবং নিয়মিত জল পরিবর্তন করা যায় পুকুরে। এর জন্য প্রতিটি পুকুরের উপরে কৃষকরা প্লাস্টিকের জাল বা নাইলনের জাল বিছিয়ে দেন, যাতে একটি ছাউনি তৈরি হয়ে যায়, যা ব্যাঙকে লাফিয়ে বাইরে বেড়াতে বাধা দেয় এবং শিকারী পাখিদের হাত থেকে রক্ষা করে এবং একই সাথে জলে সরাসরি সূর্যের আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে। ফসলের জমি থেকে কৃষকেরা বড় জল ব্যবহার করে ব্যাঙগুলোকে একটি সীমিত জায়গায় একত্রিত করে, যার ফলে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয় এবং পরিশ্রম কম হয়ে থাকে। এরপর ব্যাঙগুলোকে জালের ব্যাগ ব্যবহার করে সংগ্রহ করা হয়, যার কারণে ব্যাঙের শ্বাস প্রশ্বাসের যোগ্য ছিদ্র থাকে, যাতে দ্রুত নিষ্কাশন সম্ভব হয় এবং অক্সিজেনের অভাবে ব্যাঙ কখনো মারা যায় না। চায়নাতে ব্যাঙের মাংস খাওয়ার চাহিদার দিক দিয়ে অনেক বেশি ও যা অন্যান্য খাবারের চেয়ে জনপ্রিয়। ব্যাঙের মাংস সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ ব্যাঙের মাংস খুবই সুস্বাদু। আর এই ব্যাঙের মাংসে সবচেয়ে মূল্যবান এবং চাহিদাপূর্ণ অংশ হলো পিছনের জোড়াপা, কারণ এগুলোতে সবচেয়ে বেশি মাংস থাকে, যা ন্যূনতম চর্বি এবং ভিটামিন এবং মিনারেলে ভরপুর। ফলস্বরূপ বাজারে ভোক্তাদের দ্বারা এগুলি ধারাবাহিকভাবে পছন্দ করা হয়। ব্যাঙ দীর্ঘদিন ধরে জলজ জগতের একটি পরিচিত প্রাণী, বিস্তৃত রান্না পদ্ধতি প্রদান করে এবং বিভিন্ন মশলা এবং উপাদানের সাথে মিলিত হওয়ার ক্ষমতা প্রদান করে। একসময় ধান খেত এবং গ্রামীণ জীবনের সাথে যুক্ত থাকা ব্যাঙগুলি এখন একটি উচ্চ মূল্যের খাদ্য পণ্য রূপান্তরিত হয়েছে, যা আধুনিক কৃষিতে ব্যাঙ পালনকে একটি বাণিজ্যিক পথে পরিণত করেছে চায়নার কৃষি খাতে। ঘাস ফড়িং। এই ঘাস ফড়িং আমাদের ক্ষেতে, খামারে এবং ফসলের জমিতে সর্বদাই দেখা মেলে, কিন্তু এই ঘাস ফড়িং চায়নাদের কাছে এখন খাবারের যোগ্য করে তুলেছে চায়নার মানুষেরা। এই ঘাস ফড়িং দিয়ে তারা বৈদেশিক মুদ্রা অর্জন করে আসছে, আর চায়নার মানুষের এগুলোকে অন্যান্য খাবারের মতো খেয়ে থাকে। ঘাস ফড়িং একটি আক্রমণাত্মক প্রজাতি, এক সময় কৃষকদের কীটপতঙ্গ হিসেবে পরিচিত ছিল। এই ঘাস ফড়িং ধীরে ধীরে নতুন খাদ্য স্থান প্রতিষ্ঠিত করেছে। এই ঘাস ফড়িং এর সংখ্যা মানুষের জনসংখ্যার চেয়ে অনেক গুণ বেশি, তবে তাদের হুমকি হিসেবে নির্মূল করার পরিবর্তে চীন তাদের $1 বিলিয়ন আয়ের শিল্পের পরিণত করেছে দিনে দিনে। চীন বর্তমানে বছরে প্রায় 1000 টনেরও বেশি ঘাস ফড়িং মজুত করেছে, যাতে বিশ্বব্যাপী খাদ্যপণ্য বাজারের চাহিদা মেটানো যায়। তাহলে চীনেরা কিভাবে এটি করতে পেরেছে কখনো কি আপনি ভেবে দেখেছেন? তাহলে আসুন পুরো ঘটনাটি সম্পর্কে জানি। যারা এখনো অজানা রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ঘাস ফড়িংদের প্রথমত তাদের স্ত্রী ও পুরুষ ঘাস ফড়িংকে এক জায়গায় গর্ত করে উপরে হালকা করে ছাউনি দেওয়া হয়, যেখানে প্রায় 30 থেকে 35 দিন পর প্রাপ্তবয়স্ক ফড়িংরা ডিম পাড়ার জন্য স্ত্রী ফড়িংদের সাথে প্রজনন শুরু করে। প্রজনন এবং ডিম ফুটানো প্রক্রিয়াটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
প্রজননকারী ডিম স্থিতিশীল লালন পালন পরিস্থিতি, অভিন্ন বৃদ্ধ এবং অনুকূল বিকাশের হার নিশ্চিত করার জন্য পৃথক ঘেরে সমানভাবে বিতরণ করা হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক পর্যায়ে হরিণদের ক্রমাগত এবং নিবিড়ভাবে খাওয়ানো হয়, বিশেষ করে প্রতিটি গোলানোর পর্যায়ের আগে এবং পরে। তাদের শরীরে বহিষ্কৃত পুনরুজ্জীবিত করার জন্য এবং বিভিন্ন শরীরের অংশ বিকাশ সম্পন্ন করার জন্য প্রচুর পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়ে থাকে। তাদের শক্তিশালী হজম ক্ষমতা এবং দ্রুত বৃদ্ধির হারের জন্য হাঁস হরিণরা প্রতিটি পর্যায়ে ধীরে ধীরে বিকশিত হয় এবং মাত্র কয়েক সপ্তাহ লালন পালনের পরে পূর্ণবয়স্ক আকার পৌঁছায়। হাঁস হরিণদের সম্পূর্ণ পরিণত বয়সে সংগ্রহ করা হয় যখন তারা 5 থেকে 6 সেমি লম্বা সম্পূর্ণ হয়। তখন এই ঘাস হরিণদের বাজারমুখী করা হয় এবং ক্রেতাদের সামনে এটিকে স্থাপন করা হয় এবং উচ্চ মূল্যে এটি বিক্রয় করা হয়। চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে হাঁস হরিণ কেবল খাদ্য হিসেবে চাষ করা হয় না, বরং বিভিন্ন ধরনের স্বতন্ত্র খাবার মূল উপাদান হয়ে উঠেছে। এগুলি বিভিন্নভাবে প্রস্তুত করা হয়ে থাকে, যা বিভিন্নভাবে খেয়ে থাকে চীনারা। গভীরভাবে ভাজা, লেবুর পাতা দিয়ে ভাজা, নুন দিয়ে মশলাদার ভাজা, স্থানীয়দের স্বাদ এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে তৈরি করা হয়ে থাকে। একসময় কৃষিক্ষেত্রে কীটপতঙ্গ হিসেবে পরিচিত হয়েছিল এই ঘাস হরিণ, কিন্তু এই ঘাস হরিণ ধীরে ধীরে নতুন খাদ্য মূল্য তাদের স্থান প্রতিষ্ঠিত করেছে। একসময় যে ঘাস হরিণ ছিল কৃষকদের জমিনের জন্য একমাত্র শত্রু, কিন্তু চায়নারা দেখিয়ে দিয়েছে এই ঘাস হরিণ মানবদের জন্য অনেক প্রোটিনে ভরা। চায়নাদের এই খাবারগুলো আপনাকে যদি দেওয়া হয় তাহলে আপনি কি কখনো খাবেন? এত ভিটামিন আর মিনারেলে ভরপুর থাকার পরেও? আপনার মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য আরেকটি অজানা রহস্য ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।